আহিয়ার আব্বু, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? আমি তো সত্যি কথাই বলেছি। ঠিক আছে, আমি আপনার সাথে কথাই বলবো না, আমারটা আমি নিজেই খেয়ে নিব, দিন আমায়। আবির মুচকি হেসে বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ অন্যদিকে মুখ ফুলিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর এই রাগি মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়। মেঘ তাড়াহুড়ো করে বলল, না না, আমি একটুও রেগে নেই, খাইয়ে দিন আমায়। বন্যা, তুমি কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে বুকে মাথা রাখবে। কখনো যদি ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে। আমার এই বুকটা সর্বদাই তোমার জন্য উন্মুক্ত। তুমি যে এই বুকেরই পা পাঁচরে তৈরি। বলেই তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজন আজ শুনতে পাচ্ছে দুজনার বুকে ঠুকপুকানি। বন্যার শরীরে অদ্ভুত এক মেয়েলি ঘ্রাণে নেশা ধরে যাচ্ছে তানভীরের। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে এসো। দুজন আজ একসঙ্গে উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করব। বন্যা অজু করতে গেল। তানভীর ব্যালকনিতে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন ঘন মেঘ দেখছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা চমৎকার। তানভীরের হঠাৎই ইচ্ছে হলো প্রিয় মানুষের সাথে বৃষ্টি বিলাস কাটাতে। সে রুমে গিয়ে দেখলো বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর ও বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা, চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বন্যা বলল, কোথায়? তানভীর বন্যার এক হাত মুঠো করে ধরেছে। দুজন ছাদে গিয়ে দাঁড়াতে ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ নিচ্ছে। বন্যার দুটোই চোখ বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখে তাকিয়ে আছে। হঠাৎ বাজ পড়ার শব্দে ভয়ে চোখ খুলল। দেখলো তানভীর তার সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরো বেশি ভয় পেয়ে তানভীরকে জড়িয়ে ধরেছে। তানভীর হাসলো। তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে। জানো, ছোটবেলায় আমরা যখন নানা বাড়ি যেতাম তখন আমরা সব কাজিনরা ঘুরে ওড়াতে যেতাম। তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটত। নাম জানতাম না, কিন্তু ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাওয়ায় নানু বলল, এই বর্ণফুল, আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতো লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানভীরের কথা শুনে বুক থেকে মাথা উঠিয়ে দাঁড়ালো। তানভীর বন্যার নরম দুহাত তার হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বন্যা ফুল, তুমি কিছু জানো? কত রাত জেগেছে তোমাকে আপন করে পাওয়ার আশায়। দিনের পর দিন আকুল হয়ে ছুটে গেছে তোমার ভার্সিটিতে তোমাকে এক নজর দেখার আশায়। সে তুমি অবশেষে আমার হলে। তানভীর নেশাক্ত কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা ফুল। বৃষ্টি বাড়ছে, দুজনে পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকেই নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দে আর বন্যার নুপুরের শব্দের ছন্দে যেন তানভীরের কানে সুরের ঝংকার বাদ শুনছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল। ফুল এখন তো আমার। বন্যা প্রবল বৃষ্টিতে ছাদের মাঝে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনে যতটা ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলে স্নিগ্ধ ঘ্রাণ নেওয়ায় ব্যস্ত। হঠাৎই বন্যা সামনে ঘুরে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর ও বন্যার সদ্য ভেজা নরম ঠোঁটে ঠোঁট ডুবালো। বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্যে অনুভব করলো। চোখ মেলে দেখলো তানভীর তাকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে। আহিয়ার আব্বু, লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। কিভাবে করব, তুমি তো আমায় শক্ত করে জড়িয়ে ধরে আসো। আবির একটু হাসলো। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে প্রদীপ নিয়ে জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের জন্য বেশি করে নিয়ে এসেছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আবির আবারও হাসলো। মেঘের মুখে হাসি দেখলে আবির সহসাই হেসে ফেলে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম
ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচতলায় মায়ের রুমে যাচ্ছে। হঠাৎ কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান, প্রায় চিৎকার করতে পারছে না। হঠাৎ মিম বুঝতে পেরেছে পুরুষালী দেহটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে আর মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা, আমাকে কি ছাদে থেকেই ফেলে দিবে, নাকি পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতে মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসে মুখের উপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল। আব্বু! হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরলো। পেছন থেকে হিসিয়ে বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না। বলেই আরিফ হাতটা সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস নিয়ে বলল, আরিফ ভাইয়া আপনি? এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফ। কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে নিয়ে আসলেন কেন? আরিফ নিশ্চুপ, আজ যেন কোনো কথা নেই তার মুখে। কিছু হলো আরিফ ভাইয়া? অন্যদিন তো মুখে খই ফোটে, আজ কেন কথা বলছেন না? আরিফ চুপচাপ মিমের দিকে পা আগালো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিমও এক পা করে পিছনে পিছাচ্ছে। মিম একটু ভীতু চোখে আরিফের দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলল, কিছু হলো? আরিফ ভাইয়া ছাদে কেন এনেছেন বলবেন তো? আরিফ স্থির হয়ে মিমের ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে আছে। আরিফ বলল, মিম, তুমি ভয় পেও না। তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। এমন কিছু বলবেন যার জন্য এই বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? যেতে দিন আমাকে, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে দুহাত রেখে কণ্ঠে মাদকতা এনে বলল, মিম, আমার জীবনে রোজই তুমি সেই ব্যক্তি যাকে দেখলে আমার মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে তোলে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যি জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে, তোমার এই সমুদ্রের মতো গম্ভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্করী সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজনে হাতে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখে দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখ পানে তাকিয়ে আছে। কিছু থেকে কিছু হয়ে যাচ্ছে, সব মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দুকাতে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? তুমি কি উপলব্ধি করছো আমার হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনে কিছুটা হুঁশ ফিরল। বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলেই মিম গেটের দিকে পা বাড়ালো। পিছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ? যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূর যাবে মনে রেখো তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত, তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তে মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করলো। নিচে এসে তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে সব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও কখনো এমনটা আশা করেনি। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহমায়ায় আটকে গেছে, কিন্তু সেটা সে স্বীকার করবে না আরিফের কাছে। ভাবতে তার লজ্জায় মরিমরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে, ভাইয়েরা কি মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে ভয়ও কাজ করছে। আজ আরিফের কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে, কিছু করবে সে। ভাবতেই তার মাথা ঘুরাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়ছে চারিদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে, বন্যা, বন্যা ফুল উঠো, ফজর আজান দিচ্ছে। বন্যা ঘুমু ঘুমু চোখে তাকালো, দেখলো সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। বন্যা চিৎকার দিয়ে আহা বলেই বসে উঠল। শরীরের দিকে তাকিয়ে দেখলো একটা টি শার্ট পরা। এই টি শার্টটা কার সে নিজেও জানে না। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতভম্ব মুখ নিয়ে তাকিয়েছে। এ কি হলো? তার বউ এ কি বলছে? তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল,
পূর্ণফুল, তুমি কি ভুলে গেছো কালকে আমাদের বিয়ে হয়েছে? এখন তুমি আমাদের বাড়িতে। বন্যা স্তব্ধ। ঠিকই তো, বন্যা তো এখন খান বাড়িতে। তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, ইয়ে মানে আসলে আপনি তো মুখের উপর ঝুঁকেছিলেন, আমি তো ভয় পেয়েছিলাম, আর হঠাৎ করে ঘুম ভাঙার ফলে আমি সব গুলিয়ে ফেলেছিলাম। তানভীর হাসলো। ঠিক আছে, নো প্রবলেম, এখন গোসলে যাও, চারিদিকে আজান পড়েছে, এসে ফজরের নামাজ আদায় করো, আমি মসজিদে যাই। বন্যা বলল। ঠিক আছে। মনে মনে আওড়ালো, ভিলেনের বাচ্চা, আমার সারা শরীরে ব্যথা টনটন করছে, সব দোষ এই ভিলেনের। বলেই বন্যা গোসলে গেল। সকাল 8টা বাজে। খানবাড়ির সকলে নাস্তা করছে। আজকে নাস্তাটা বন্যা নিজের হাতে তৈরি করেছে। আবির, আলী আহমেদ খান, মোজাম্মেল খান সবাই তৈরি হয়েছে অফিসে যাওয়ার জন্যে। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমে যাচ্ছে। আলী আহমেদ খান বলল, কিরে আবির, অফিসে যাবি না? রুমে যাচ্ছিস যে? তোমরা সবাই চলে যাও, আব্বু আর আমি একটু পরে আসছি। বলেই আবির রুমের দিকে গেল। গিয়ে দেখলো রুমে কেউ নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আবির সামনে এগিয়ে যেতে দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে ভিতরে মেঘ বমি করছে। আবির ভেবেই ভিতরে ছুটে গেল, গিয়ে মেঘকে ধরলো। মেঘের মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুইয়ে দিল। আবির চিন্তিত। এই কয়েকটা দিনে মেঘের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণ উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছুই হয়নি, আম্মু বলেছে এই সময় মেয়েদের একটু এরকম হয়। আবির চুপ হয়ে বসে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সেই অবস্থায় দেখতে পারছে না, কারণ এই রোগের ওষুধ তার জানা নেই। মেঘ হঠাৎই ফিক করে হেসে উঠল। আবির ভ্রুদয় কুচকে তাকিয়ে আছে। আবির বলল, হাসছো কেন? আচ্ছা আহিয়ার আব্বু, আমার যে একটু অসুস্থতার কথা শুনে তুমি যে এতটা বেকুল হয়ে যাও, যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই? না মানে এমনি বলছিলাম। এমনিও বলবি না, নেক্সট টাইম এমনিও বলবি না। আবির মেঘের কপালে চুমু দিয়ে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? আমি কি অফিসে যাবো নাকি ছুটি নিয়ে নেব? আপনি যান, ঠিক আছে আমি। আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো। আজকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। ননদিনী, রুমে আসবো? মজা নিচ্ছিস? আমার রুমে আসার জন্য তো পারমিশন নেওয়া লাগবে। বন্যা হাসলো আর ভিতরে ঢুকতে ঢুকতে বলল, এটা তো তোর আর একলা রুম না, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরেরও রুম বটে। এ পর্যায়ে মেঘ হাসলো। তোর শরীর এখন কেমন? ভালো। আগে তোর কিছু খবর বল। আমার আবার কি খবর? এই যে আমার ভাই ঠিক মতো আদর যত করছে কিনা বল। তোর যে ভাই, দেখলেই মনে হয় মাথায় করে 1 বস্তা রাখ নিয়ে হাঁটে। কেন বেবি, ভাইয়া কি তোমায় ভালোবাসে না? অনেক ভালোবাসে। মেঘ বন্যা কথা বলছিল, তার মাঝে তানভীর বন্যাকে ডাকে। বন্যা রুমের ভিতরে গেল, বলল, কিছু হয়েছে? এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বন্যার কথা শুনে তানভীর হাসলো, পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বন্যফুল, তুমি কোথায় গিয়েছিলে? বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটা নেতিয়ে রাখলো। তানভীর বন্যার কানে চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বিকালে বান্দরবন যাচ্ছি। বন্যা তার বড় বড় চোখ দুটিতে তাকিয়ে আছে। তানভীরের অভিব্যক্তি বুঝার সাধ্য তার নেই। হঠাৎ বান্দরবান কেন? কয়েকদিন পরে গেলেও তো চলতো। কেন, কোনো সমস্যা? না মানে মেঘের শরীরটা ভালো নেই, এই সময় বাড়ি থেকে গেলে কেমন যেন দেখায়। সমস্যা নেই, ভাইয়াই বলেছে যেতে। আবির ভাইয়া বলেছে? ভাইয়াই আমাদের জন্য 7 দিনের প্যাকেজ ঠিক করেছে। এটা আমার ভাইয়াই গিফট করেছে। বলেই 2টা 7 দিনের হানিমুনের প্যাকেজের বান্দরবনের টিকিট মেরে দেখালো। বন্যা মৃদু হাসলো, বলল, আমি মনে হয় পৃথিবীতে প্রথম সতী বউ যে কিনা ভাসুরের কাছ থেকে হানিমুনের টিকিট পেয়েছি। বিকাল 3টা বাজে। মিম সোফায় বসে টিভি দেখছে। তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির এসেছে। আবির ভাইয়াকে দেখার সাথে সাথে টিভি অফ করে নিজের রুমের দিকে ছুটলো। আবির ভাইয়া দেখলেই এখন ধমক দিবে, বলবে, দুপুরবেলা টিভি রুমে কি করছিস? মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান আদি যে যার রুমে রেস্ট নিচ্ছে। নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমে গেল। যাওয়ার সময় তানভীরের রুমের দিকে চোখ পড়লো, দেখলো দরজা ভিড়ানো। তানভীরের সাথে একটু দেখা করার প্রয়োজন, কিন্তু এখন তো আর সরাসরি তানভীরের রুমে ঢোকা যাবে না। এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে, তাই আবির নিজের রুমের দিকে গেল। আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল। সামনে তাকিয়ে দেখলো বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে।
কিন্তু এ কি, বই পড়ছে আর কাঁদছে কেন? আবির ছুটে গেল মেঘের দিকে। কি হয়েছে তোর মেঘ? মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। আবির মেঘের রক্তলাল চোখ দেখে উতলা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কে কি বলেছে? বল আমায়। কিরে, কথা বলছিস না কেন? মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গিয়েছে। কাঁদছে। কি হয়েছে তার মেঘের? আবির বারবার মেঘকে জিজ্ঞাসা করছে। কি হয়েছে তোর? বলবি তো? বেশি অসুস্থ লাগছে? ডক্টর ডাকবো? কিরে মেঘ, কথা বল। মেঘ কাপা কাপা আঙ্গুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল। আবির বই উল্টে পাল্টে দেখে বলল, কি হয়েছে বাইরে? কিছুই তো দেখতে পাচ্ছি না। মেঘ কাপা কাপা আধো আধো কণ্ঠে বলল, গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়ছিলাম। কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই। আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মতো বোকা আমি আমার জীবনে একটাও দেখিনি। গল্প পড়ে কেউ এভাবে কাঁদে? তুই আমাকে ভয় পেয়ে দিয়েছিলি। গল্পের নায়ক মারা যাওয়া কেউ এভাবে কাঁদে? আর যদি আমি মারা যাই তাহলে কি করবি তুই? সাথে সাথে আবির হুঙ্কার দিয়ে মুখ চেপে ধরল। বলল, কি বলছেন এসব? আর কখনো এসব কথাই বলবেন না। বলেই মেঘ আবিরকে জড়িয়ে ধরল। আবির মৃদু হাসলো। আবিরও মেঘকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ থাকে। মেঘ হঠাৎ করে বলল, ছাড় আমায়। আপনার জন্য খাবার কি উপরে নিয়ে আসবো নাকি নিচে যাবেন? কোনোটাই না, আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি। আজ তাড়াতাড়ি ফিরলেন যে? সকালে তুমি অসুস্থ দেখলাম, তাই মনটা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু ক্লায়েন্টের মিটিং দেরিতে শুরু হয়েছিল। তোমার এখন কেমন লাগছে বলো তো? ভালো। যান, ফ্রেশ হয়ে আসেন। তানভীর কি রুমে আছে? ওরা ট্রিপে যেতে রেডি তো? তুমি কিছু জানো? বেবি একটু আগে এসেছিল, বলেছিল সব রেডি আছে। বেবিকে এইবার ভাবি বলা শেখো। ও তোমার বড় ভাইয়ের বউ হয় এখন। বলতে চাই তো, কিন্তু মনে থাকে না। আবির এক দফা হাসলো। আবিরের হাসি দেখে মেঘও হাসলো। আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে দুপুরের কড়া রোদের দিকে তাকিয়ে আছে। সে এখন একা একাই হাসে। এই যে সকালে স্মৃতি মনে করে এখন একা একাই হাসছে। সকালে মাহমুদা খান নিজের পরিবার নিয়ে তার বাড়িতে চলে গেছে। যাওয়ার সময় আরিফ মেমের সামনাসামনি করতেই সবার আগে চোখ মেরে পিছিয়ে পড়ল। মামা তো বোন আমার, আবার দেখা হবে। মিম হয়তো ভঙ্গ হয়ে আরিফের যাবার বেলায় তাকিয়েছিল। আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথাই আসে না তার। সম্পর্কটা প্রথমের মতো থাকলে মিম হয়তো কয়েকটা কটু কথা শুনিয়ে দিত। আর যাওয়ার পরে মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে ফ্লোরে বসেছিল। বাড়িতে তার নিজের রুমের ফ্লোরে নিজের লোকেরা সবাই আছে, তাও ও কেন জানি বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই, কেউ যেন নেই। এখন মেন ব্যালকনিতে দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে আছে। দেখতে পায় আরিফ খান বাড়ির ভিতর দিয়ে ঢুকছে। এসে বলছে, মিম, তোমার জন্য মনটা ছটফট করছিল তাই চলে এসেছি। মিম হাসছে আর মনে মনে বলছে, কি বোকা বোকা চিন্তা ভাবনা হচ্ছে তোর মিম। বন্যা 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 বন্যা, তোমার কি এখনো দুপুর রেস্ট নেওয়া হয়নি? বেলা 4টা বাজে, 5টায় ট্রেন, আমাদের রেডি হতে হবে। আর একটু ঘুমাতে দেন প্লিজ, রাতে ঘুম হয়নি কাল। 4টা বাজে। খানবাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। আবির গেটের সামনে বাড়ির গাড়িটা নিয়ে অপেক্ষা করছে। মূলত সেই আজকে তানভীর আর বন্যাকে স্টেশনে পৌঁছে দিবে। মেঘ অনেকবার জেদ করেছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু আবির নিতে নারাজ। আর বন্যা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। নিচের দিকে তাকিয়ে দেখলো বাড়ির পুরুষরা আজকে একটু আগে অফিস থেকে ফিরেছে। পাশে মহিলারাও দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। মেঘ গাল ফুলিয়ে বসে আছে। মিম তার পাশে দাঁড়িয়ে এসে মেঘের পাশে দাঁড়ালো। বলল, বনু। মেঘ অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। বন্যা এসে পিছন থেকে মেঘকে জড়িয়ে ধরল। বলল, ননদিনী, কি হয়েছে তোর? বনু, কি হয়েছে তোর? ভাইয়া তোকে কিছু বলেছে? ভাইয়া, আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে চাই, কিন্তু তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমায় নিতে নারাজ। তানভীর হাসলো। বলল, ভাইয়া তোকে কিছু বলেছে? ভাইয়া তো তোর ভালোই চায়, তুই তো জানিস তা। এই সময় বেশি বাইরে যাওয়া উচিত না। ভাইয়া তুমিও যাও যাও, তোমাদের কারোর সঙ্গে আমার কোনো কথা নেই। বন্যা এসে বলল, বেবি, একসময় বলে দেব ভাইয়া তোকে নিয়ে ঘুরতে বের হতে। এখন প্লিজ রাগ করিস না। যাওয়ার সময় তোর রাগ চেহারা দেখে গেলে আমাদের কারোরই ভালো লাগবে না। বন্যার কথা শুনে মেঘ কি বলছিল কে জানে। এরপর মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি জার্নি বেবি। উপস্থিত সবাই হাসলো।
বন্যার একে একে সবাইকে বিদায় জানালো। আহমেদ খান তানভীরকে ডাকলো। সাবধানে যাবে, বন্যায় খেয়াল রাখবে। বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি। মোজাম্মেল খান বলে উঠল। সারা জীবন তো ভণ্ডামি অনেক হয়েছে, এখন অন্তত আমার বৌমার খেয়াল রাখো। বন্যার কোনো ক্ষতি হলে আমি তোমাকে আস্ত রাখবো না। দুই ভাইয়ের কথার মাঝখানে আলিয়া খান বলল, ভাইজান এখন অন্তত ওদের যেতে দিন, যাওয়ার সময় আর বকবেন না। ছোট মাকে জড়িয়ে ধরলো, কানে কানে ফিসফিস করে বলল। থ্যাংক ইউ ছোট চাচ্ছু। মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও আর আমার বেবিটার খেয়াল রেখো। তানভীর হাসলো। মেঘ বন্যাকেও জড়িয়ে ধরলো। ওর ভাইয়ার খেয়াল রাখিস। যথা আজ্ঞা ননদিনী। তানভীর বন্যা বাইরে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তানভীর ড্রাইভিং সিটের পাশে বসতে চাওয়ায় আগে ইশারা দিয়ে বলল বন্যার পাশে গিয়ে বসতে। আবিরদের গাড়িটা মুহূর্তে খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকলো। মেঘ মালিহা খানের কাছে গিয়ে বলল, আমার কফি খেতে ইচ্ছে করছে, প্লিজ আমি নিজে গিয়ে বানিয়ে খাই। এ কথা শুনে হালিমা খান ছুটে আসলো, বলল, কি রে মেঘ, তুই তো এই সময় কফি খাস না, মাথা ব্যথা করছে? মেঘ পড়ল বিপদে। এখন মাকে কি করে সে বলবে যে সে উপন্যাস পড়ে কেঁদেছে, তাই আর তার মাথা ব্যথা করছে। অবশ্য আবির বারবার করে জিজ্ঞাসা করেছে তার মাথা ব্যথা করছে কিনা, সে কফি করে আনবে কিনা, কিন্তু মেঘ তা জানায়নি। আবির বর্তমানে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে, সে চায় না মেঘের সামান্য কোনো সমস্যায় আবির চিন্তিত হোক। হঠাৎ হালিমা খানের কথায় মেঘের ধ্যান ভাঙল। কিরে, আবার কি ভাবছিস? সোফায় গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। মেঘ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আদি আর মিম একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ উচ্চস্বরে দিল এক ধমক। কিরে মিম, তুইও কি ছোট হয়ে গেছিস? চকলেটটা আদিকে দে। মিম চকলেটটা আদিকে দিয়ে দিল। আদি তো মহাখুশি। মিমের কাছ থেকে চকলেট নিয়ে আগে একটা ভেঙচি কেটে দৌড় দিল। মিম বলল, দেখছো আপু, ও যে আমাকে ভেঙচি কাটছে, ওটা তো কেউ দেখে না। মেঘ হাসলো। মিমকে কাছে ডেকে বসিয়ে বলল, আবির ভাইয়াকে বলবো তোর জন্য অনেক চকলেট আর গিফট নিয়ে আসতে। মনে থাকে যেন। মালিহা খান কফি নিয়ে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল। মেঘ বলল, আমু তুমিও কি তোমার ছেলের মতো কথা বলছো? আলী আহমেদ খান বলল। কি হয়েছে মেঘ মামনির? মেঘ আলী আহমদ খানের কাছে গিয়ে বলল, আব্বাজান সবাই মিলে কি শুরু করেছো? দেখো, কেউ আমাকে কঙ্কাল বলছে, তো কেউ আবার আমাকে মেডিকেলে বেচে দেবে বলছে। মোজাম্মেল খান সে রাশবাড়ি কণ্ঠে বলল, কার এত বড় সাহস আমার মেয়েকে মেডিকেলে বেচে দিবে? বড় ভাবি, তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ে মোটেও কলঙ্ক না। বলেই মেঘের অগোচরে হাসলো। হালিমা খান এসে বলল, তোমাদের আদরের মেয়েটা দিন দিন কেমন হয়েছে? ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, দিন দিন যেন কঙ্কাল হয়ে উঠেছে। রাত 9টা বাজে। আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখলো মেঘ ঘুমোচ্ছে। মেঘকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দেখে আবির মেঘের কপালে, গালে, গলায়, হাতে দেখলো জ্বর আছে কিনা। না, নেই। আবির ফ্রেশ হয়ে এলো, এসেও দেখলো মেঘ ঘুমোচ্ছে। তাই সে গেল নিচে। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান একসাথে গল্প করছে। পাশে বসে মিম টিভি দেখছে। আদি মিমের পাশে বসে বারবার মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে। সেটা নিয়ে দুই ভাই বোন মারামারিও করছে। আবির সবাইকে এক নজর দেখে রান্নাঘরের দিকে গেল। কফির জন্য পানি গরম দিতে যাবে, তখনই মালিয়া খান ডেকে বলল, কি রে আবির, কখন আসলি? আর আমরা এখানে থাকতে তুই কেন রান্নাঘরে যাচ্ছিস? সমস্যা নেই, কফি করে নিতে পারবো, তোমরা গল্প করো। কথা শুনে মালিয়া খান আবার গল্পে মনোযোগ দিল। আবিরকে দেখে মিম আর আদি কিছুটা শান্ত হয়ে গেছে। আবির রান্নাঘরে গেল কফি বানাতে। কফি হাতে নিয়ে উপরে যাওয়ার জন্য ডেকে বলল, আম্মু, মেয়ে কি রাতে খেয়েছে? মালিয়া খান বলল, না, বললো ভালো লাগছে না, তাই উপরে চলে গেছে। ঠিক আছে, ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দে তো। তুমি উপরে যাও, আমি খাবার নিয়ে আসছি। তোমারটা কি উপরে নিয়ে আসবো? না কাকিমণি, আমি একটু পরেই নিচে এসে খেয়ে নেব। আবিরের সিঁড়ি দিয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। মিম আর আদির মনে হলো এতক্ষণে নিঃশ্বাস ফিরে পেল। আবির যাওয়ার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে মিম আর আদি। এই পর্যায়ে আকলিমা খান ধমকের সুরে ওদের বলল, মালিয়া খান ওদের খেতে দিচ্ছে। এই টিভিটা অফ করে খেতে আয়। খেতে বসেও ওরা আবারও মারামারি করছে। আকলিমা খান এক ধমক দিয়ে মেঘের রুমের দিকে চলে গেল। আকলিমা খান দরজা একটু ঠকঠক করলো। আসবো? ভেতর থেকে আবিরের কণ্ঠ ভেসে এলো, এসো কাকামণি।
আকলিমা খান ভিতরে ঢুকলে দেখলো আবির টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। মেঘ বিভোরে ঘুমাচ্ছে। আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে চলে গেল। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ম্যাম শুনতে পাচ্ছেন? মেঘ কিছুটা নড়ে চড়ে অন্য পাশে ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। আবির আবারও মোহনীয় কণ্ঠে বলল, ম্যাম। মেঘ কিছুটা নড়ে চড়ে চিরচেনা কণ্ঠে বলল। হুম। আবিরের ডাকে মেঘের ঘুম না ভাঙায় আবির মেঘকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে বসলো। মেঘ হতভম্ব হয়ে চোখ মেলে তাকালো। আবির কখন এসেছে আর ব্যালকনির সোফায় কি করছে? আবির হতভম্ব দৃষ্টিতে মেঘের পানে তাকিয়েছে। মেয়েটা একটু পাগল না? পুরোটাই পাগল। না হলেও সোফা কি করে এলো সেটা এখন ভাবেই বসে। আবির হাসলো। আবিরের মৃদু হাসিতে মেঘের ধ্যান ভঙ্গ হলো। আবিরের দিকে তাকিয়ে বলে, হাসছেন কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি তোমার মতো আরেকটা বউ থাকলে আমাকে আর পাবনা যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মেঘ গোল গোল চোখে তাকিয়ে আছে। কি বলছেন এসব আবির ভাই? আর আরেকটা বউ? এসব শুনে মেঘের মুখ কালো হয়ে গেল। আবির আবারও হাসলো, বলল, সাধে তোকে আমি তার কাটা বলি? মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখের সামনে খাবার এনে বলল, অনেক হয়েছে, এবার খেয়ে নে। মেঘ কিছু বলছে না, বাইরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের চিবুক টেনে নিজের দিকে ঘুরালো। কিন্তু এ কি, মেঘ এত সামান্য ব্যাপারে কান্না করছে? আবির শুনেছে এ সময় নাকি মেয়েদের মুড সুইং হয়। তাই কি মেঘ এমন করছে? আবির মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, সরি ম্যাম, প্লিজ রাগ করিয়েন না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুটা শান্ত করার পর আবির মেঘকে কিছুটা খাইয়ে দিল। আজকাল মেঘ কিছুতে খেতে চায় না, সব কিছুতে অনীহা দেখায়। তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আবিরের নিতে হয়। আবিরের এত যত্নে বাড়ির বাকিরাও একটু নিশ্চিন্ত থাকে। অবশ্য দুদিন আগেও আবির মেঘের অসুস্থতা নিয়ে কিছু জানতো না। মেঘের খাওয়ার অনীহা দেখে আবির খাইয়ে দিত। আবির মেঘকে খাইয়ে দেওয়া শেষ, বিছানায় শুইয়ে দিয়ে বলল, এখানে চুপ করে শুয়ে থাকো, আমি নিচে যাচ্ছি। মেঘ আবিরের হাতটা টেনে ধরে বলল, প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার একা একা ভালো লাগছে না। আবির মুচকি হাসে। এবার বলল, ডিনার করেই চলে আসবো। বলেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে যেতে যেতে তানভীরকে কল দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো। কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো, খারাপ কি করে থাকে? ভালোই আছে আলহামদুলিল্লাহ। যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, যে কাজে তুমি তোমার ছোঁয়া দিয়েছ সে কাজে কখনো কোনো অসুবিধা হতেই পারে না। হয়েছে, আর চাপা মারতে হবে না। পৌঁছে কল দিয়ে জানাস আমাকে। আর শোন, বলো। যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবি না। বন্যার খেয়াল রাখবি, ওকে? ভাইয়া তুমি শুধু শুধু টেনশন করছো। আমার বোনটার খেয়াল রেখো। আমার বোনটা এখনো বাচ্চা, ওকে কোনো কারণে রাগ দেখিও না প্লিজ। আমার বউয়ের কথা চিন্তা না করে তুই তোর বউয়ের কথা চিন্তা কর। মেঘ, মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আমি বড় নাকি তুই বড়? তুমি। আমি বেশি জানি নাকি তুই বেশি জানিস? তুমি। তাহলে শোন রে সমেন্দুর ভাই, আপনার আগে জন্মগত সমস্যা শুনেছে, কিন্তু বাপের জন্ম কখনো জন্মগত বউ শুনেনি। তুই হানিমুন থেকে ফিরে এসে ছোট বোনের জামাইয়ের সাথে ক্লাস করতে আসছিস। তানভীর হাসে। এ পর্যায়ে তানভীরের হাসির শব্দ শুনে বন্যা ঘুম থেকে লাফিয়ে উঠল। কিছুক্ষণ আগে বন্যার ট্রেনের কামরায় ঘুমিয়েছিল। তানভীরের হাসির শব্দে বন্যার ঘুম ভাঙলো। বলল, কি হয়েছে? বাড়ি থেকে ফোন দিয়েছে? সবাই ঠিক আছে তো? বন্যার এমন হঠাৎ ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং এমন অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর তো অবাক প্রায়। তানভীর এই পর্যায়ে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? কোনো কারো স্বপ্ন দেখেছ? পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এত রাতে কে কল দিয়েছে? মেঘ এবং বাড়ির সবাই ঠিক আছে তো? তানভীর মিটি মিটি হাসলো, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। কেন, কি হয়েছে? আপনার ভালো আসি। 1 মিনিট, ভাইয়া লাইনে আছে। বন্যা জিভে কামড় দিয়ে বলল, ছি ছি, আবির ভাইয়া লাইনে আছে? আগে বলবেন না, কি জানে কতটা শুনতে পেল। হ্যালো ভাইয়া। থাক, আর কিছু বলতে হবে না। ছোট বোনের জামাই হয়ে সমুদ্রের হানিমুনের কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছা আমার নেই। বাই, হ্যাপি জার্নি। বাই। আপনি রাগী ভিলেন ছিলেন জানতাম, কিন্তু ঠোঁটকাটা কবে থেকে হয়েছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, তোমাকে ভালোবাসার পর থেকে। উফ, আপনাকে নিয়ে আর পারি না। আবির ভাইয়ের সামনে আমাকে লজ্জা না ফেললে আপনার চলছিল না, তাই না? কেন, কি এমন বলেছে? ভাইয়া ফোনে আছে জেনেও কেন আপনি বললেন আপনি ঠিক নেই? ভুল কি বলেছে? এত সুন্দর রাত, ট্রেনের জানলা দিয়ে শো শো করে বাতাস আসছে ভিতরে। ট্রেনের কামরায় শুধু আমি আর আমার নতুন বউ।
তাও যাচ্ছি হানিমুনে। হাউ রোমান্টিক, ভাবতেই ভালো লাগে। কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশার কামড় খাচ্ছি। তানভীরের এমন পাগলামি মাখা কথা শুনে মিটিমিটি হাসছে। মনে মনে ভাবছে, এই মানুষটাকে আমি ছোট থেকে চিনি। সবসময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতে পারিনি এর রাগী বদমেজাজি মানুষটার মাঝে একটা ছোট্ট বাচ্চা সুলভ করছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা সার্থক হলো। তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়ো করে খাচ্ছে। হালিমা খান বলল, কি রে আবির, তানভীরের সাথে কথা হয়েছিল? জি মামুনি, ওরা ট্রেনে আছে, পৌঁছে জানাবে। কি রে, এত অল্প অল্প খাচ্ছিস? আম্মু, তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই মুচকি হাসলো, তাতে আবিরের কিছু যায় আসে না। বিয়ের আগে মেঘকে কিছুটা দূরে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কিছুতেই কৃপণতা রাখেনি আবির। তার মতে এই এক আবির মেঘতেই সীমাবদ্ধ। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তাহলে কি? কিছুই না বলেই বন্যা মাথা নিচু করে নুয়ে আছে। তানভীর বন্যার থুতনি উঁচু করে চোখে চোখ রেখে বলল, বন্যা, আমি জানি আমি একটু রাগি, বদমেজাজে। রাগ উঠলে কিচ্ছু মাথায় থাকে না, কিন্তু আমার এত রাগের মাঝে একটা চিরন্তন সত্য হলো আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। গত কয়েকটা বছরে এক অসহনীয় যন্ত্রণা আমার ভিতরটা ঘুরে ঘুরে খেয়েছে। আমি জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইকে ছাড়া কাউকে কিছু বলতেও পারিনি। যখন তোমার কথা মনে পড়তো তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে, তোমার গলিতে তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। বহুবার মুখলেস দাঁতের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছে। মাথার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির লোকের কাছে ধরা পড়ে যাব, কিন্তু মন তো মানত না। ছুটে যেতাম তোমার গলিতে, যদি একবার দেখা পাই, মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেয়েও যেতাম। বন্যা নির্বাক অবাক দৃষ্টিতে তানভীরের মুখের প্রাণে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তানভীরকে অনেক মোহনীয় লাগছে। ট্রেনের ঝনঝন শব্দ, জানালা দিয়ে আসা মৃদু বাতাস চাঁদকে করে তুলেছে অতুলনীয়। জ্যোৎস্নার আলো পরিবেশটাকে আরো মধুময় করেছে। বন্যা বলল, আপনি কি আমায় অনেক আগে থেকে ভালোবাসেন? তানভীর চুপ। কতদিন আগে থেকে ভালোবাসেন? প্রায় 4 বছর। বন্যা তো অবাক, বলল, তার মানে এই 4 বছর আপনি আমাকে নজরে নজরে রেখেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি। শুধু আমি না, তোমার আশেপাশের আরো অনেকেই আছে যাদেরকে আমি বলে রেখেছিলাম তোমার উপরে নজর রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোনো ছেলের সাথে মিশছো কিনা আমাকে বলতো। বন্যা এবার একটু রাগ করলো, বলল, অন্যরা আমার উপর নজর রাখতো? প্লিজ তুমি রাগ করো না। এরা কেউ তোমার থেকে খারাপ নজর দিত না, জাস্ট খেয়াল রাখতো ভাইয়ের হবু বউ হিসেবে। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে আমি তাকে পিটিয়ে আত্মহত্যা করে ছাড়বো, যেমনটা তামিমকে করেছিলাম। এবার কথাটা তানভীর একটু আস্তে করে বলল, তার মানে আপনার আগে থেকে তামিমের উপর রাগ খুব ছিল, যেটা বহিঃপ্রকাশ ঘটেছিল আবির ভাইয়ের অ্যাক্সিডেন্টের উপর। কি হিংসুটি ছেলে রে বাবা। তানভীর হাসলো আর বলল, তুমি আমার, একান্তই আমার। যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি ধরে নেব। ভুলে যেও না, রাজনীতি ছেড়েছে, কিন্তু মারপিট করা এখনো আমার রক্তে রয়ে আছে। বন্যা বলল, আমি কি শুধু শুধু আপনাকে ডিমেন হাসি ভিলেনের সাথে তুলনা করি? আপনি ভিলেনই, আমার হিংসুটে ভিলেন। মেঘ আবিরের কোলে মাথা রেখে ব্যালকনির সোফাতে শুয়ে আছে। তার নজর ওই আকাশের পানে, কিন্তু আবিরের নজর চোখে। কাদম্বিনীর মুখে, চোখে ঠোঁটে আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল আর আবির মেঘকে কোলে করে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। কপালে একটা দীর্ঘ চুমুক দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে। হালিমা খানের ফোনে তানভীর কল দিয়েছে। একে একে সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির 3 কর্তা আর আবির কোন সকালে অফিসে চলে গেছে। মেঘ এই মাত্রই নিচে নেমে এসেছে। আমু কে কল দিয়েছে? ভাইয়া? হ্যাঁ, নে কথা বল। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বন্যা বেবি কি করে? এই তো কাছে আছে, কথা বল। হ্যালো ননদিনী, কেমন আছো ভাবি আমার? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোরা কখন পৌঁছেছিস? আমরা মাঝরাতে পৌঁছেছি, কিন্তু এত রাত হওয়ায় বাড়িতে কল দিয়ে জানাইনি। সকালে কল দিলাম। ও। তানভীর বন্যার কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো, বলল, মেঘাপু
ফোনটা আমাকে দাও না প্লিজ, আমরা বন্যা ভাবির সাথে কথা বলবো। ওপাশ থেকে চিল্লাচিল্লি শুনে বন্যা বলল, মিম কি করে? মহারানীর আজ কলেজ নেই, তাই মাত্র ঘুম থেকে উঠল। মিমের কাছে দে ফোনটা। হ্যালো বৌমণি, কেমন আছো? ভালো পত্নী নরদ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোনো বৌমণি। বলেন মহারানী। বান্দরবনের সুন্দর সুন্দর পোস্টের ভিডিও করে নিয়ে আসবে। আমি সেই ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। ওপাশ থেকে তানভীর বলে উঠল, ওরে পাকা মেয়ে, একবার বাড়ি ফিরে তারপর মজা বোঝাবো। আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, হ্যালো বৌমণি। বলো ছোট দেবর। তুমি মিমাপুর কথা ছাড়ো, মিমাপুর কোনো কথাই তুমি শুনবে না। ও তাহলে কার কথা শুনবো? আমি আছি না, তোমার ছোট বল। বন্যার চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে এই পাকা ছেলে পাশ দিয়ে তানভীর চিৎকার করে উঠে বলল, কি রে আদি, শেষ পর্যন্ত কেঁদে গিয়ে আমার বউটাকে নিয়ে যাবে? বন্যা মৃদু হাসছে আর বলছে, হিংসুটে বর। ভাইয়া আমি নিয়ে যাচ্ছি না তো, আমি ভাগ করছি, তুমি বড় বর আমি ছোট বর। পাশ থেকে মেঘ আদির কান টেনে ধরল, বলল, আজকাল বড্ড পেকেছেন তাই না? অপেক্ষা করেন আবির ভাই বাড়িতে ফিরুক, তাকে জানাতে হবে। আবির ভাইয়ের কথা শুনে আদি ছুটে পালালো। সবাই আদির কাণ্ড দেখে হাসছে। মিম গিয়ে সোফায় বসলো মেঘের পাশে। মিম টিভিও দেখছে, গুনগুনিয়ে গানও গাইছে। মেঘ কপাল কুচকে মিমের দিকে তাকিয়ে আছে। মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি খুশি খুশি থাকে। কিরে তোর খবর কি? কিসের খবর? কয়টার খবর? তোকে দেখে মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। চোখ দুটো ছোট ছোট করে বলল, কাহিনী কি? আপু তুমি যে কি বলো না, আজকাল কি হাসাও যাবে না? মিম সোফা থেকে উঠতে উঠতে বলল, ধুর, আজকাল এ বাড়িতে হাসাও যাবে না। হঠাৎ মেঘ মিমের দিকে তাকিয়ে বলল, এর আবার কি হলো? কিরে আবির, শুনলাম কাল অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরেছিস। বাসায় কি কোনো সমস্যা? না রে, কোনো সমস্যা না। কালকে তানভীর আর বন্যা হানিমুনে গেছে, ওদের বিকেলে স্টেশনে দিয়ে আসলাম। আর তাছাড়া শরীরটা ভালো লাগছে না আর কি। মেঘ এখন কেমন আছে? ভালো। তোরা কথা বল, তাকে তো বলেছিলাম এক সপ্তাহ অফিসে আসতে না, 4 দিনে চলে আসলি যে। একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো। জানি, কিন্তু অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছে এই কয়েকদিনে, তাই ভাবলাম তোর উপর এত চাপ না দিয়ে নিজেই চলে আসি অফিসে। প্রয়োজন ছিল না, এই সময় তোর রিয়ার বেশি দরকার ছিল। রিয়ার বেবি কেমন আছে? ভালো। মেঘের কথাটা শুনেছে? এরপর থেকে বারবার মেঘের কথাই জিজ্ঞেস করছে। জানা তো বললো এই কয়েকদিনের মধ্যে মেঘকে দেখতে যাবে। যেতে বলছিস? ভেবেছিলাম মেঘকে নিয়ে যাব তোদের বাড়িতে বেবিকে দেখতে, কিন্তু আম্মু আর মামনি বলল বেবি 1 মাস না হওয়া পর্যন্ত মেঘ ওখানে যেতে না পারে। সমস্যা নেই, পরে এক সময় নিয়ে যাস। যেদিন বিভিন্ন স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর বন্যা রিসোর্টে ফিরল। বন্যা এসে বিছানায় বসলো, বলল, উফ, আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। তানভীর দুষ্টু হাসি হেসে বলল, এখনই পাবাতে হয়ে গেছে? রাত তো এখনো বাকি। বন্যা চোখ দুটোকে বড় বড় করে ফেললো, তারপর একটু ঢোক গিলে মিনমিনিয়ে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। আল্লাহ, এই লোকটার আর কত রকম রূপ তুমি আমায় দেখাবে। পরিবারের সামনে ভদ্রলোক, বাহিরের মানুষের সামনে রাগী বদমেজাজি, আর বউয়ের সামনে ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল, আপনি কি আমার আস্তে আস্তে গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা অন্যদিকে মুখ বাঁকিয়ে ফেলল। তানভীর এটা দেখে বলল, গালি দেন আর যাই করেন, সমস্যা নেই, কিন্তু রেডি থাকেন। বলে তানভীর ওয়াশরুমে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পাগল লোক একটা। হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে উকি দিয়ে বলল, হানিমুনে এসে 2-4টা বাচ্চা না নিয়ে ফিরলে মানুষ কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো। বন্যা বিছানা থেকে মাত্র খুলে রেখে আসা টি শার্টটা তানভীরের দিকে ছুঁড়ে মারল। তানভীর সাথে সাথে ওয়াশরুমের গেট লাগিয়ে দিল। টি শার্টটা দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল। মেঘ ড্রয়িং রুমে মিমের সাথে গল্প করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কোনো কথা বলবি না, আমার বেবি কল দিয়েছে। মিম কিছুটা চিৎকার দিয়ে বলল। মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তোর দুষ্টুমির স্বভাব কবে যাবে?
ভুলে যাস না, একটা মা হয়ে যাচ্ছিস। মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বলল, বেবি, হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। কি স্বাদ ননদিনী? বলবো? তাহলে বলি। তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো? আরে বেবি, রাগ করিস না, বলছি তাহলে। হানিমুনে তো গিয়েছিস, আমার ভাইকে বলবি বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোরও সুখবর শুনতে পাই। তারপর আমরা দুই বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টকাচার খাবো। ফোনের ওপাশ থেকে বন্যারও কাশি শোনা যাচ্ছে, মনে হচ্ছে বন্যা ভীষণ কেঁপেছে। মেঘ বলল, আরে বেবি রিল্যাক্স, চাপ নিস না তো, ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তো খেয়াল করতে সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। মিম মুখটা বাঁকিয়ে টিভি অন করে দেখা শুরু করলো। বন্যার কাশি থামছেই না। হঠাৎ ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে আর বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেঘ ফিসফিসিয়ে বলল, ওই যে ভাইয়া চলে এসেছে, তাই বলেছি, যা বলেছি সেটা মনে রাখিস, বলেই ফোনটা কেটে দিল। তানভীর বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাশি একটু থামতেই বন্যা ফ্রেশ হবে বলে ওয়াশরুমের দিকে ছুটলো। এর আবার কি হলো? এইভাবে পারলো কেন? মেঘ ব্যালকনিতে দাঁড়ালো, দেখলো আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে। তার দিকে তাকালো, তার প্রেয়সী তার দিকে তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে ফোনটা কান থেকে নামিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়লো। মেঘ এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাহির থেকে মৃদু মৃদু বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সেই বাতাসে দিক বিদিক ছুটছে। আজ মেঘের শরীরটা ভালো, তাই আজ সালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে। এই রংটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেয়েদের মনটা মেঘাচ্ছন্ন হয়, আবার হঠাৎই ফুরফুরে হয়ে যায়। এটাকে হয়তো গর্ভবতী অবস্থায় মুড সুইং বলা হয়। এই যে একটু আগে মেঘের মনে হলো আজকে একটু আবির ভাইকে সারপ্রাইজ দেওয়া যাক, তাই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। একটা ছোট্ট নীল টিপও দিতে আজ ভোলেনি। হঠাৎই একটা হাত কোমর ছুঁয়ে তার পেটে স্পর্শ করলো। মেঘ কিছুটা ঘাবড়ে উঠল। আবির বিষাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি আমার ভেতরে নেই, আছে এক অবুঝ মন। তুই সারাক্ষণ যে মনে বিচরণ করিস, তোর ভাবনায় পাগল আমি। তাকিয়ে দেখ আয়নাটিতে, তোর প্রেমে মগ্ন হয়ে হারিয়ে যাই আমি অন্য এক প্রেমের দুনিয়াতে। তুই তো এক অদ্ভুত নেশারে, আর সেই নেশায় আমি আসক্ত। বলেই আবির মেঘের কানে চুমু খেলো। মেঘ একটু কেঁপে উঠল। মেঘের কোমর পেঁচিয়ে মেঘের চুলে মুখ ডুবালো। মেঘ সামনের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাইরে থেকে এসেছেন, যান ফ্রেশ হয়ে নেন। আবির মেঘকে গ্রিলের সাথে ধরে বলল, পাগল আমি তোর প্রেমে, তোর মায়ায় পাগল আমি। বলেই আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। এই চিমু কতক্ষণ দীর্ঘক্ষণ হয়েছিল তা জানে না মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে হুঁশে আনতে চাইল। নিজের ঠোঁটকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁটের দখল থেকে, কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমে প্রেমাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ। হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে তা গভীরতায় রূপ নিচ্ছে। আপনি কি সত্যি পাগল হয়েছেন? এটা যে বেলকনি তা ভুলে গেছেন আপনি? আবির মেঘের গলা থেকে মুখ উঠালো, লক্ষ্য করে দেখলো সেখানে একটা গভীর ক্ষত রূপ নিয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা হয় লাভ বাইট রাশি। আবির নেশা নেশা চোখে মেঘের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে হঠাৎই মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে। আবির নেশা কণ্ঠে বলল, এভাবে তাকাস না প্লিজ। তোর কাজল কালো চোখ দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণে, প্রতিটা মুহূর্তে। নীল শাড়িতে এক নীল পরি আজ আমার কোলে চলে আসে। নিজেকে কিভাবে সামলে বলো তো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের এই অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে, যেই অষ্টাদশীর জন্য প্রহর গুনেছে বহু বছর। তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলেছে। আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরিত করছে একজোড়া দম্পতিকে। তানভীর বন্যার হাতটাকে নিজের মুঠো বন্দি করে হাঁটছে। তানভীরের হঠাৎ হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে ওঠে। তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসি হাসলো। বন্যার কাঁধে হাত রেখে বন্যাকে আরেকটু নিজের করে নিল। মুহূর্তে বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে রাখলো। তানভীর বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। গতকাল ট্রেনে তানভীর বন্যাকে এত কিছু বোঝানোর পরেও বন্যা তানভীরের সামনে স্বাভাবিক হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্তত বোধ করছে। তানভীর বলল, বন্যা প্লিজ এবার তো একটু স্বাভাবিক হও। দূরের আকাশের দিকে তানভীর আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আকাশে কত সুন্দর চাঁদ, তার সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসলো। বন্যার হাসি দেখে তানভীরও হাসলো। তানভীর বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে। সন্ধ্যায় তানভীর একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল,
এটা পরে নাও, বাইরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটা খুলে দেখলো কালো রঙের জর্জেট শাড়ি, যার পাড় ও আঁচলে পাথরের কারুকাজ করা। বন্যা শাড়িটা পরে চোখে গাঢ় কাজল দিল। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বন্যা যতবার তানভীরের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানভীর তার দিকে তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে বন্যা কখন যে রুমের সামনে চলে এসেছে তা খেয়াল করেনি। হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নড়াচড়া টের পেয়ে নিচের দিকে যখন তাকালো, বন্যার চক্ষু তো চরক গাছ। তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করা শেষ হলে তানভীর বন্যাকে বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন, নাহলে কোলে করে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়ো করে রুমের দরজা ধাক্কা দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু একই হঠাৎই বন্যার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরে গেল। পুরো রুমটা প্রদীপ দিয়ে সাজানো, চারিদিকে প্রদীপের শিখা দিয়ে জ্বলজ্বল করছে। রুমের পরিবেশটা যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানভীর বন্যার পিঠটা বুকের সাথে মিশে আছে। তানভীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, এত রোমান্টিক পরিবেশে তোমার কিছু প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। তানভীরের মুখে যত কথাই বলছে না কেন, তার হাত দুটো তো বন্যার কোমর পেট ছুঁয়ে দিচ্ছে। এতেই বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা সামনের দিকে ঘুরে কাচুমাচু করে বলল, ছাড়ুন আমায়। বলে সামনের দিকে পালাতে চাইল। তানভীর খপ করে বন্যার শাড়ির আঁচল ধরে ফেললো। শাড়ির আঁচলটা পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিল। বন্যা মুহূর্তেই কেঁপে উঠল। তানভীর বন্যার কাঁপুনি টের পেয়ে বন্যাকে আরেকটু কাছে টেনে নিল। বন্যা নিজেকে সামলাতে না পেরে পেছন ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যা লজ্জায় মনে হচ্ছে তানভীরের বুকের ভিতর ঢুকে যাবে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণ শূন্যতা নেই। হঠাৎই তানভীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বন্যার কপালে গালে ঘাড়ে তানভীর ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। বন্যাও তানভীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর বন্যার ঠোঁট দুটো নিজের আবেশে নিতেই বন্যা চোখ বন্ধ করে নিল। হারিয়ে গেল দুজনার মাঝে। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতে তানভীরের ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবন থেকে ফিরে এসেছে। সকাল 8টা বাজে। খানবাড়ির প্রত্যেকটা সদস্য খাবার টেবিলে উপস্থিত। হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যার সাথে টুকটাক সাহায্য করছে। মেঘও সাথে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ তানভীরের অফিস খোলা, তাই তানভীর একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান টুকটাক ব্যবসার কথা আলোচনা করছেন। আবির বারবার আর চোখে লক্ষ্য করছে মেঘ ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মন না চাইতেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে ঠিকমতো খাবার না খায় তাহলে আবির রাগ করে নাস্তা না করে অফিসে চলে যাবে। মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় লক্ষ্য করলো মিম আর আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ঝগড়া করতে বারণ করলো, কারণ এখানে সব বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যা নিষেধাজ্ঞা শুনে দুজনে শান্ত হয়ে খাওয়া দাওয়া শুরু করলো। হঠাৎ ইকবাল খান আবিরকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার আজ অসুস্থ, তাই সে ছুটিতে আছে। তুই কি মিম আর আদিকে তাদের স্কুল আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নাই, আমি সামলে নেব। ইটস ওকে। যাচ্ছ? এত ফর্মালিটি? আমি ওদের নামিয়ে দেবো। তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে যাস। ঠিক আছে চাচ্ছু। বলেই আবির বেসিনে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে আবির, আলী আহমেদ খান, ইকবাল খান, তানভীর, মিম আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মেঘ, বন্যা আর দুজন হেল্পিং হ্যান্ড। বন্যা মেঘ বান্দরবনের গল্প করায় ব্যস্ত। বেলা যখন 11টায় কাটায়, বাড়িতে মেহমান এসেছে শুনে মেঘ তখন তড়িঘড়ি করে নিচে নামছে। তা দেখে হালিমা খান চিৎকার করে বলল, মেঘ আসতে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে এলো। নিচে এসে দেখলো সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকে সুরে বলল, কি রে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামবেন না, আস্তে আস্তে নামবি। তুই কোনো কথাই শুনিস না। এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। আবিরের কথা শুনে মেঘ কিছুটা চুপসে গেল। এরপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা, তুমিও আমায় আবির ভাইয়ের মতো কথা বলে ছেড়ে দিচ্ছ? হালিমা খান ভাতিজিকে কাছে টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমার ভাতিজিকে তুমি একটু বকবে না। আমার ভাইজিকে বকলে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব। মাহমুদা খান মেয়েকে খুব করে বুঝালো, এই সময় মেয়েদের একটু সাবধানে চলতে হয়। মেঘ সব বুঝেছে এমন ভাব করে বলল,
ঠিক আছে ঠিক আছে। বলেই মাহমুদা খানের কাঁধে মাথা রাখলো মেঘ। মাহমুদা খানও মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যাও পাশে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা আড্ডার আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে বসে বসে আরিফ খান যেন বোরিং ফিল করছে, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর ভাবছে মিম কই থাকে, তাকে তো দেখা যাচ্ছে না। সিঁড়িতে 2 কদম উঠে হঠাৎ মালিয়া খানকে বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিয়া খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে এক নজরে দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান হালিমা খানের উদ্দেশ্য করে বলল, ভাবি, আমি কিন্তু আজ অন্য কারণে এসেছি। মালিয়া খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান, ভাবি, আগামী শুক্রবার আমাদের বাড়িতে দাওয়াত। মেঘ, বন্যা, মিমকে আমি আজকেই নিয়ে যাব। তোমরা প্লিজ কোনো আপত্তি করো না। মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান মাহমুদা খানের দিকে দৃষ্টি স্থির করে তাকালো। মালিয়া খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই, আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল মেঘ, বন্যা আর মিম, আমার যতদূর মনে হয় আবির মেয়েকে কিছুতেই এই সময় ছাড়বে না। বলে মালিয়া খান থেমে গেল। মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে কথা আমি বলে নেব, প্রয়োজনে আবির আমাদের বাড়ি থেকেই অফিসে যাবে। হঠাৎ মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যান মগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখলো আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝ থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। তোমায় কতবার বলবো ফোন ধরার আগে সালাম দেবে? সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তুমি? বসে আছি সবাই একসাথে। এই সময় সবাই একসাথে? ফুপি আর আরিফ এসেছে। ফুপি আছে? কই, আমাকে তো আগে কিছু জানালো না তো যে আমাদের বাড়িতে আসবে। কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আবিরকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত দিতে এসেছে। ফুপি চায় আমি বন্যা, মিম যেন আজকেই তার সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড়াম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। আবির বলল, আচ্ছা ফুপিকে বলো বিকেলে বাড়িতে ফিরতে। আমি তাড়াতাড়ি অফিস থেকে মিমকে কলেজ থেকে নিয়ে আসতে যাব। ড্রাইভার আঙ্কেল বিকেলে আসবে না, আর আমি যেহেতু তাড়াতাড়ি ফিরবো তাই দুপুরে আসার সুযোগ নেই। ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো, শরীর ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ফুপি। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বলল, আবির ভাই বলেছে তোমাকে আজ সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। মাহমুদা খান বললেন, ঠিক আছে, বাদরটাকে বলিস একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। এই পর্যায়ে বন্যা সহ বাড়ির সবাই হেসে ফেললো। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সিঁড়ি দিয়ে নামছে, তাকে দেখে মেঘের আবিরের বলা কথাটা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে। ড্রাইভার আঙ্কেল অসুস্থ, তোমার ভাই একটু ব্যস্ত আছে, তাই সে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসি রেখা দিয়ে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যে মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো অজানাই রয়ে গেল। আরিফের মুখে ফুটে রইল এক রহস্যময় হাসি। ইতিমধ্যে বাড়ির মেয়েরা তাদের সামনে চা নাস্তা নিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিয়া খান রান্নাঘরে সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছি, সে অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পর এসে করব। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি না আসে তাহলে আবির ভাই অবশ্যই আসবে, আমি একটু অপেক্ষা করি। হঠাৎই একটা ইটের কণা এসে মিমের কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনে ফিরে বাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু একই আবারও একটা কণা এসে মিমের গায়ে লাগলো। এবার মিম একটু রাগেই ফেস নিয়ে পিছনে তাকালো, কিন্তু আবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। পাশে চোখ পড়তে সে বিস্মিত হয়ে পড়লো। মিম কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরিফ মুচকি এসে বলল, আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল, ভয়ের কি আছে, আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসলো, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? না, মানে তেমন কিছু না।
তাহলে কেমন কিছু? মিম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না, আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে ফিরবো। ও তাই বুঝি? তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। সে মূলত আবির বা তানভীরের অপেক্ষা করছে। আরিফ পেছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার যেখানে যাওয়ার আপনি সেখানে যান। আরিফ রাশভারী কণ্ঠ নিয়ে বলল, কিন্তু তোমার আর আমার গন্তব্য তো একই। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলটা? আজ তো একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন আমার উপরই ফেলাইছো। আমার উপর তো একটা ভালো কাজিন ফেলাইতে পারতাম। হঠাৎ মিমের ভাবনা চিন্তা ছেদ করে আরিফ বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার তো বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখলো আরিফ আবিরের বাইকের উপর বসে আছে। মিম আরিফকে বলল, আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। আপনাকে কে বলেছে আমাকে বাড়ি নিতে? তোমার আবির ভাইয়া। আমি আপনার সাথে যাব না। তাহলে এখানেই থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠলো। ফোনে আকলিমা খান জিজ্ঞাসা করছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, তাই দাঁড়িয়ে আছে। ফোনটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের কাছে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগিয়ে একটা লুক দিয়ে আরিফের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে গেল। হ্যালো আম্মু। কিরে, তোর সমস্যা কি? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ বাড়িতে ফিরে আয় আরিফের সাথে, রাখছি আমি। মিম রাগী দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে বসলো। মিম চুপচাপ গিয়ে আরিফের বাইকের পিছনে বসলো। আরিফ লুকিং গ্লাসে দেখলো কোনো মতে বাইকের পিছনে ধরে বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তারা? মিম সাফ সাফ বলে দিল, প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন। আরিফ মিমের কথা শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটা স্টার্ট হতে মিম ব্যালেন্স রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আরিফ মিমকে লুকিং গ্লাসে এক নজর দেখে মুচকে আসলো, একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ এটা দেখে আরেক দফা হেসে বাড়ির দিকে রওনা দিল। সারা রাস্তা মিম আর কিছুই বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 3টা বেজে গেছে। আবির 5 মিনিট হলো ফিরেছে। সবার সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেছে। মেঘ রুমে ঢুকে দেখলো আবির মাত্র গোসল করে তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে, তাকিয়ে আছে এক মোহমায়া দৃষ্টির পলকে। গালের ছোট ছোট চাপদারিগুলো মেঘকে যেন টানছে। আবিরের চুল থেকে বৃষ্টি ঝরার মতো টুপটাপ পানি পড়ছে। অদ্ভুত এক মায়া এই শ্যামকালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক ফেল করে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফেললে আমার ব্ল্যাক বেল্টের আওয়াজটা খুঁজে দিন প্লিজ, খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির মেঘের কাঁধ ঝাড়া মেরে বলল, মেঘ কি হয়েছে তোমার? মেঘ একটু থতমত খেয়ে বলল, ওই কিছু না তো। আবির মেঘকে পিছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম বলেই লজ্জায় মাথা নুয়ে নিল। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলে? মেঘ নেশাক্ত দৃষ্টি নিয়ে বলল, আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি। আর? মেঘ লাজুক কণ্ঠস্বরে বলল, আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসলো। মেঘের 2 গালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার কণ্ঠে বলল, যাক, জীবনে যাই করি না কেন বউ তো পাগল করতে পেরেছি। ধন্য এ জীবন, ধন্য আমার। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্তে ছুটে গেল। আবির মেঘের যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রেয়সী মাঝে মাঝে এমন পাগলামি করে, তাই একটু মুচকি এসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। মেঘকে ফুপ্পিদের বাড়িতে পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে দুপুরে খাওয়ার পর কেউ রুমে রেস্ট নিতে যায়নি। সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সকলের সাথে সেখানে সামিল হলো। মেঘ আর বন্যা মাহমুদা খানের 2 পাশে বসে আছে। মিম এসে বলল,
দেখি একটু সাইড দাও, আমি ফুপ্পির কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে? পাশ দিয়ে আরিফ আস্তে করে বলল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দেব, আর আমার মায়ের আদর খাবে। কিন্তু মিম মনে হয় তা শুনতে পায়নি, আর শুনতে পাবেই বা কি করে। এত মানুষের ভিতরে আরিফ কথাটা আস্তে আস্তে বলেছে যাতে কেউ শুনতে না পায়। নজর সিঁড়ির দিকে পড়তেই দেখলো আবির নামছে, ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস দিয়ে ফোনে কথা বলতে বলতে নিচে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মন আজও পুরনো দিনের মতো একটা গান গেয়ে উঠলো। দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। রামধাম আমি ভাবছি ভালোবাসি, তবুও নিলাম আমি তার পিছু কালো সানগ্লাসটায় কেন এত সুখ। হেই যুবক। মাহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটলো। মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কিরে তোর আবার কি হলো? কই কিছু না তো। তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস মেঘ, তোকে আমি ছোটবেলা থেকে চিনি। সত্যি করে বলতো, তুই আমার ভাসুরকে দেখে আবার ক্রাশ খেলি নাকি? একটু ভাব মেরে বলল, আমার জামাইকে দেখলে ক্রাশ খাবে না তো তোকে দেখলে ক্রাশ খাবে? ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিহা খান বলল, কিরে কোথাও যাচ্ছিস নাকি? জি আম্মু, রাকিব রাসেলের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে দেখে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো কথা। মেঘ, বন্যা ও মিম সবাইকে নিয়ে আমি আজকে নিয়ে যেতে চাই, সাথে তুইও চল। কয়েকটা দিন ওই বাড়ি থেকেই অফিস করিস। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, ফুপি তুমি বন্যার মেয়েকে নিয়ে চলে যাও, আমি ওই মেয়েকে নিয়ে বৃহস্পতিবার যাব। জানোই তো ওই শরীরটা ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘ আপুকে ছেড়ে কোথাও যাব না, আমরা বৃহস্পতিবারই যাব। এবার মনে হয় বন্যা একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মা, আমরা মেঘের সাথে একেবারেই যাই। মালিহা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরলো, বলে উঠল, বাড়ির বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস। উফ, শব্দ করে বলে উঠল আবির। আমি আসার সময় আব্বু চাচুদের সাথে কথা বলে এসেছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।